আমার স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং ভাই বোনকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো ও সুস্থ আছো। আমার এই আপডেট ভিডিওটিতে থাকছে 2021-এর অক্টোবর নভেম্বরের ফাইনাল যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের স্কুল থেকে দেওয়া হবে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 8-এর দশম শ্রেণীর প্রথম ভাষা বাংলার যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করছি। এখানে বাংলা তোমাদের 50 নম্বরের প্রশ্ন রয়েছে এবং মোট 50 নম্বরের প্রশ্নের উত্তরগুলি আমি আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও, আর লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে মোট 5টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান 1। মোট 5 নম্বরের প্রশ্ন। এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্নটি দেখেছ। এবার 2-এর দাগে কম বেশি 20টি শব্দের উত্তর লেখো। এখানেও 5টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান 1। দেখো 2.1, 2.2, 2.3, 2.4 এবং 2.5, মোট 5টি প্রশ্ন। 3-এর দাগে প্রসঙ্গ নির্দেশ ও কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। এখানে 2টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 3। এরপরে 4-এর দাগে কম বেশি 125টি শব্দে নিচের প্রশ্নটির উত্তর দাও। 4-এর দাগে একটি প্রশ্ন রয়েছে 4 মার্কের। 5-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150টি শব্দে। এখানে 2টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান 5 এবং মোট 5 মার্কের, মোট 10 মার্কের প্রশ্ন। 6-এর দাগে নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150 শব্দে। এখানে একটি প্রশ্ন রয়েছে 5 মার্কের। 7-এর দাগে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1, 7.1, 7.2, 7.3। 8-এর দাগে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। এখানে মোট 3টি রয়েছে এবং প্রতিটি প্রশ্নের মান 1। 9-এর দাগে কম বেশি 150টি শব্দের প্রতিবেদন রচনা করো। আর 10-এর দাগে বঙ্গানুবাদ করো। এরপর আমি উত্তরগুলি আলোচনা করছি, তোমরা ভিডিওটি দেখো। ক্লাস 10 বেঙ্গলি কম্বাইন্ড কোশ্চেন পেপারের সমাধান, ফুল মার্কস 50। 1-এর দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1-এর দাগের প্রশ্ন। তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল, রাজা ও রানী, অ্যাক্সিডেন্ট, প্রথম দিন, স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা। সঠিক উত্তরটি হলো অপশান গতে প্রথম দিন। 1.2-এর দাগের প্রশ্ন। পাঠ্য অসুখী একজন, কবিতাটির অনুবাদক। শঙ্খ ঘোষ, নবারুণ ভট্টাচার্য, উৎপল কুমার বসু, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তরটি হলো অপশান খতে নবারুণ ভট্টাচার্য। 1.3-এর দাগের প্রশ্ন। আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে, মানসী, চিত্রা, পত্রপুট, নৈবেদ্য। সঠিক উত্তরটি হলো অপশান গয়ে পত্রপুট। 1.4-এর দাগের প্রশ্ন। বাবু কৈল ড্রাইভার্স কথাটি বলতেন, ওয়াটারম্যান, লর্ড কার্জন, উইলিয়াম জোন্স, উইলিয়াম হেস্টিংস। সঠিক উত্তরটি হল অপশান ক্ষয় লর্ড কার্জন। 1.5-এর দাগের প্রশ্ন। যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষে লেখা নয়, দিন ও রাত্রি, দিনগুলি রাতগুলি, পাঁজরে দাঁড়ের শব্দ, ধুম লেগেছে হৃৎকমলে। সঠিক উত্তরটি হলো অপশান কয়ে দিন ও রাত্রি। এবার 2-এর দাগে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। 2.1-এর দাগের প্রশ্ন। সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির অর্থ কী? উত্তরটি দেখো। সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির অর্থ হলো সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। 2.2-এর দাগের প্রশ্ন। আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছিল? উত্তরটি দেখো। অশুভ ধ্বনিতে ঘোষিত হয় দিনের অন্তিমকাল। 2.3-এর দাগের প্রশ্ন। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কী নির্দেশ করেছেন? উত্তরটি দেখো। হিমানি শব্দের অর্থ হলো বরফের বাঁধ। এখানে কবি প্রতি পদক্ষেপে বিপদের কথা বলেছেন বা প্রতি পদক্ষেপে হিমানি বাঁধের বাধার কথা বলেছেন। 2.4-এর দাগের প্রশ্ন। মাভৈ মাভৈ এমন উচ্চারণের কারণ কি? উত্তরটি দেখো। মাভৈ কথাটির অর্থ হলো ভয় করো না। অরাজকতা সম্পন্ন সমাজকে নাড়া দিলেই তার মধ্যে লুকোনো প্রাণ জেগে ওঠে। ত্রিকালরূপী শিব ধ্বংসের ত্রিশূল হাতে আবির্ভূত হন। তার আগমনে বসুন্ধরায় তৈরি হয় প্রলয়ের পরিবেশ। ভিতর সশস্ত্র হয়ে পড়ে সমস্ত জীবকুল, কিন্তু এই ধ্বংসের মাঝেই আছে সৃষ্টির আশ্বাস। এই কারণেই কবি মাভৈ মাভৈ বলে উল্লাস করেছেন।
২.৫ দাগের প্রশ্ন, দুজন বন্ধু নোক আসার কথা ছিল, বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল? উত্তরটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্পে উদ্ধৃত লাইনটি আমরা দেখতে পাই, এনানজাং থেকে বন্ধুদের আসার কথা ছিল। ৩ দাগে প্রসঙ্গ নির্দেশক কম বেশি ৬০টি শব্দের মধ্যে উত্তর লেখো। ৩.১ দাগের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান, কেন তার জয়ধ্বনি করতে হবে? উত্তরটি দেখো, প্রলয় উল্লাস কবিতায় কবি নজরুল ইসলাম দেশবাসীর উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছেন। প্রলয় উল্লাস কবিতায় মোট ১৯ বার তোরা সব জয়ধ্বনি কর এই আহ্বান সূচক পঙ্ক্তিটিকে ব্যবহার করে কবি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আসলে প্রলয় উল্লাস হলো ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টির আনন্দ। স্বাধীনতার জন্য যে তরুণের দল তাদের দুর্জয় সাহস আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে পরাধীন এবং সামাজিক বৈষম্যের অবসান ঘটাতে চায়, কবি তাদেরই জয়ধ্বনি করতে বলেছেন। কবির কথায় তারা হলো অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, কিন্তু তারাই সিন্ধু পারের সিংহদ্বারে আঘাত করে নতুন চেতনা বিপ্লবের বার্তাকে বয়ে আনে। অসুন্দরকে দূর করতে তারা ভয়ঙ্করের বেশ ধারণ করে পৃথিবীতে নবপ্রাণের প্রতিষ্ঠা ঘটায়। এ হলো বিপ্লবী যুবশক্তির প্রতি কবির মুগ্ধ অভিবাদন। ৩.২ প্রশ্ন, খুবই গরিব মানুষ হরিদা, হরিদার পরিচয় দাও, তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে? উত্তরটি দেখো, হরিদার পরিচয় বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেন হরিদা। তিনি পেশাগতভাবে বহুরূপী বৃত্তি অবলম্বন করতেন। হরিদার দারিদ্র্যের ছবি, হরিদা একজন অতি সামান্য দরিদ্র বহুরূপী। গোটা গল্প জুড়েই আমরা তার দারিদ্রতার একাধিক নিদর্শন দেখতে পাই, যথা শহরের সবচেয়ে সরু গলির ভেতরের একটি ছোট ঘরই তার সম্বল, বাড়িতে আগত বন্ধুদের চা খাওয়ানোর মতো সামর্থ্য তার নেই, বহুরূপে সেজে তিনি যেটুকু বকশিস পান তা দিয়ে তার সব সময় অন্যের সংস্থান হয় না, অনেক সময় তাই তার ভাতের হাঁড়িতে ভাতের বদলে শুধু জল ফোটে। তারই দাগে কম বেশি ১৫০টি শব্দে নিচের প্রশ্নটির উত্তর দাও। মন হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উদ্ধৃতির আলোকে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর দেখো, বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত ঐতিহাসিক সিরাজউদ্দৌলা নাট্যাংশের ঘসেটি বেগম একজন হৃদয়হীনা প্রতিহিংসা পরায়ণ নারী চরিত্র। পাঠ্য নাট্যাংশে তার সংলাপ সংখ্যা মাত্র ১৯টি, কিন্তু এই সামান্য কয়টি সংলাপে তিনি তার কুটিল স্বরূপটি আমাদের সামনে উন্মোচন করেছেন। কতে ষড়যন্ত্রকারী এবং দেশদ্রোহী সিরাজ বিরোধী চক্রান্তের মধ্যমণি ছিলেন ঘসেটি বেগম। তিনি সিরাজের দুঃখ যন্ত্রণায় বেদনার্ত নন, বরং উল্লসিত। বাংলার স্বাধীনতা রক্ষার যাবতীয় প্রয়াসের বিরুদ্ধে তিনি গর্বিত, বিদ্রোহিনী, ক্ষয়প্রতিহিংসা পরায়ণা। পালিত পুত্রকে সিংহাসনে বসিয়ে ক্ষমতা দখল করার যে স্বপ্ন ঘসেটি দেখেছিল, শওকত জংকে হত্যা করে সিরাজের সিংহাসন আরোহণে তার চীর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবাব ঘসেটি নিজ দরবারে নজরবন্দি করে রাখেন। ঘসেটির হৃদয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে প্রতিহিংসার দাবানল। তিনি নিজেই বলেছেন, আমার রাজ্য নেই, রাজনীতিও নেই, আছে শুধু প্রতিহিংসা। হৃদয়হীনা কূটচক্রী এই নারীর প্রধান অস্ত্র হল তার ভর্ৎসনা এবং অভিশাপ। তার হৃদয়ে মায়া মমতার বিন্দুমাত্র প্রকাশ নেই। ক্ষমতার লোভ আর প্রতিহিংসা তাকে করে তুলেছিল হৃদয়হীনা। এক কথায় বলতে গেলে তিরস্কার আর অভিসম্পাতে মূর্খরা এই স্বার্থপর ঘসেটি বেগম ছিলেন সিরাজের ঘরশত্রু বিভীষণ। ৫ দাগে নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি ১৫০টি শব্দে। ৫.১ দাগের প্রশ্ন, দস্যুরা কীভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তার আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো। উত্তরটি দেখো, রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতায় উদ্ধৃত পঙ্ক্তিতে অপমানিত আফ্রিকাকে একথা বলা হয়েছে। রবীন্দ্রনাথ তার আফ্রিকা কবিতায় অপমানিত ইতিহাস বলতে সাম্রাজ্যবাদী শাসকদের দ্বারা শোষিত আফ্রিকার বঞ্চনা ও লাঞ্ছনার ইতিহাসকে বুঝিয়েছেন। সৃষ্টির সূচনা থেকে আফ্রিকা অরণ্যাবৃত। সে তথাকথিত উন্নত সভ্যতার আলো থেকে বহুদূরে নির্বাসিত ছিল। সভ্য ইউরোপীয় সভ্যতার চোখেও আফ্রিকা উপেক্ষিত ছিল দীর্ঘদিন। তথাকথিত সভ্য পাশ্চাত্য সভ্যতা আফ্রিকার নিজস্ব জীবনধারা, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদিকে স্বীকার করত না, কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপীয়রা আফ্রিকায় ইত্যাদিকে স্বীকার করত না কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপীয়রা আফ্রিকায় উপনিবেশ স্থাপনের সূচনা ফলে ক্রমে এই শতকের শেষে প্রায় পুরো আফ্রিকায় ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয়।
আফ্রিকার সম্পদের সন্ধান পেতে এই শ্বেতাঙ্গ উপনিবেশিক তথা সাম্রাজ্যবাদী দল শুরু করে মানবিক লাঞ্ছনা। আফ্রিকার কৃষ্ণাঙ্গ সরল মানুষগুলোকে লোহার হাতকড়ি পরিয়ে মানুষ ধরা এই বর্বরেরা তাদের পরিণত করে কৃতদাসে। তাদের বর্বরতা ও লোভ আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেয়েও কালো। এইসব অত্যাচারিত মানুষদের রক্ত ও অশুভতে কর্দমাক্ত হয় আফ্রিকার বনপথের ধুলো। সাম্রাজ্যবাদী দস্যুদের কাটা মারা জুতোর তলায় কাদার পিণ্ড এইভাবে আফ্রিকার অপমানিত ইতিহাসের চিরচিহ্ন দিয়ে গিয়েছে। 5.2 প্রশ্ন, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, বক্তাকে কোন কথার পরিপ্রেক্ষিতে সে কথা বলেছে? উত্তরটি হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশ থেকে সংগৃহীত উদ্ধৃতিতে বক্তা বাবুজি বলতে অপূর্বকে বুঝিয়েছে। উক্তিটি বক্তা রামদাস তলওয়ারকর। রামদাসের সঙ্গে কথোপকথনে অপূর্ব জানান যে পুলিশ কর্তা নিমাইবাবু তার কাকা এবং তার শুভাকাঙ্ক্ষী হলেও ভারতবর্ষের মুক্তিকামী বিপ্লবীরা তার থেকে অনেক বেশি আপামর আপনার নিজের। পরাধীন ভারতবর্ষের ব্রিটিশের দাসত্ব করেন নিমাইবাবু। 6 দাগে নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150টি শব্দ। খিদা, এবার আমরা কি খাবো? উদ্ধৃতিটির আলোকে কোনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। উত্তর, গঙ্গার ঘাট থেকে মাদ্রাজে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় বিজয় পর্যন্ত কোনির যে যাত্রা, তাতে কোনির প্রথম ও প্রধান নির্দেশক ও অনুপ্রেরণা ছিল ক্ষিতীশ সিংহ। তিনি কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন। এই অনুশীলনে সাঁতারের বিভিন্ন কৌশল ক্ষিতীশ কোনিকে শিখিয়েছিলেন। প্রতিদিন সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত কোনির অভ্যাস চলত। ক্ষিতীশ কোনির জীবনযাত্রাকে একটা ছকে বেঁধে দিয়েছিলেন। কোনি কখন কী খাবে সেই ব্যাপারেও ক্ষিতীশ নিয়ম জারি করেছিলেন। কোনিকে প্রতিদিন 2টো ডিম, 2টো কলা ও 2টো টোস্ট খাওয়ার কথা ক্ষিতীশ বলেন। এগুলি কোনিকে খেতে দেওয়ার বদলে আরও 1 ঘন্টা কোনির জলে থাকতে হবে বলে ক্ষিতীশ জানায়। আর লোভ দেখেও অমানসিক পরিশ্রম করিয়ে নেওয়া অন্যায় জেনেও যন্ত্রণা আর সময় দুটোকে হার নেওয়ার জন্য ক্ষিতীশ এমনটা করেছিলেন। কোনি টিফিনের বদলে টাকা চাইলে ক্ষিতীশ আর কোনির মধ্যে বোঝাপড়া হয়। ক্ষিতীশ কোনিকে নানা উদাহরণ দিয়ে তাকে উজ্জীবিত করেন। সফলতা অর্জন ক্ষিতীশই দেওয়ালে 70 লিখে টাঙিয়ে দিয়ে কোনির লক্ষ্যমাত্রা ঠিক করে দেন। তার তত্ত্বাবধানে দিনের পর দিন কোনির এই কঠোর অনুশীলনী তাকে সাফল্যের সোপানে নিয়ে যায়। সাথে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 7.1 দাগে অনুসর্গ হলো এক প্রকার বিশেষ্য পদ, সর্বনাম পদ, বিশেষণ পদ, অব্যয়পদ। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে অব্যয়পদ। 7.2 দাগের প্রশ্ন, বিভক্তি কখনোই লুপ্ত হয় না, কর্মকারকে সম্বন্ধ পদে, করণকারকে কর্তৃকারকে। সঠিক উত্তরটি হলো অপশান গয়ে সম্বন্ধ পদে। 7.3 দাগে নির্দেশকের একটি উদাহরণ হলো হইতে, জন্য, কর্তৃকগুলি। সঠিক উত্তরটি হলো অপশান ঘয়ে গুলি। এবার 8 দাগে ব্যাস বাক্য সমাস নির্ণয় করো। ভোজ্য বস্তু, ভোজ্যের বস্তু, সম্বন্ধ তৎপুরুষ সমাস। ভোজনের উপযুক্ত বস্তু, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। পোশাক পরিচ্ছদ দ্বন্দ্ব সমাস। সান্ধিক, সন্ধ্যা পালনীয় মান্নিক, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 9 দাগে কম বেশি 150টি শব্দে প্রতিবেদন রচনা করো। লর্ডসের রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের। উত্তর দেখো, লর্ডসের রুদ্ধশ্বাস জয় পেল ভারতীয় ক্রিকেট দল। নিজস্ব সংবাদদাতা 17 আগস্ট লর্ডস টেস্টে ঐতিহাসিক জয় ভারতীয় দলের। রুদ্ধশ্বাস ম্যাচের 5ম দিন ব্যাট বলে দাপট দেখালো ভারতীয় ক্রিকেটাররা। প্রথমে চাপের মুহূর্তে 89 রানের পার্টনারশিপ গড়ে ভারতকে 298 রানে পৌঁছে দেয় মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরা। অর্ধশত রান করেন মোহাম্মদ শামি। ইংল্যান্ডের 27 রানের লিড বাদ দিয়ে দ্বিতীয় ইনিংসে 272 রানের টার্গেট দেন টিম ইন্ডিয়া। রান ভাড়া করতে নেমে প্রথমে থেকেই লাগাতার ব্যবধানে উইকেট ঝরিয়ে চাপ বাড়তে থাকে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। জো রুট ও জয় বাটলার কিছুটা লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। 120 রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। 161 রানে জয় পেল টিম ইন্ডিয়া। 10 দাগে বঙ্গানুবাদ করো। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। হি সিজ, হায়ার্স অ্যান্ড begins to learn at home. It is home that builds his character. In a good home, honest and healthy men are made. উত্তরটি দেখো, গৃহই প্রথম বিদ্যালয়, যেখানে শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে।
সে দেখে, শোনে এবং গৃহে শিক্ষালাভ করতে শুরু করে। গৃহই তার চরিত্র গঠন করে। সুগৃহে সৎ এবং সুস্থ মানুষের সৃষ্টি হয়। তাহলে ছাত্রছাত্রী, তোমরা প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। আর লাইক, কমেন্ট এবং ভিডিওটি তোমার একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।